ক্লাস 9-এর হিস্ট্রিতে আজকে আমরা আলোচনা করব শিল্প বিপ্লব সম্পর্কে। আমরা এর আগে ফরাসি বিপ্লব সম্পর্কে পড়েছি। ফরাসি বিপ্লব পড়ার সময়েই আমরা বলেছিলাম যে বিপ্লব মানে কিন্তু কোনো বিদ্রোহ বা যুদ্ধ নয়। বিপ্লব কথার অর্থ হলো বিরাট, অর্থাৎ বিরাট, প্লব মানে প্লাবন। প্লাবন মানে কি? বন্যা। হঠাৎ করে বন্যা এসে যেমন সব ভাসিয়ে নিয়ে যায়, তেমনি হঠাৎ করে যদি বিরাট কোনো পরিবর্তন আসে তাকে বলা হয় বিপ্লব। আর খুব ধীরে ধীরে পরিবর্তন এলে তাকে বলা হয় বিবর্তন। তো যে কোনো ক্ষেত্রেই হঠাৎ করে যদি বিরাট কোনো পরিবর্তন আসে তাকে কিন্তু আমরা বিপ্লব বলতে পারি। এর আগে আমরা ফরাসি বিপ্লবের কথা পড়েছি। সেই বিপ্লব এসেছিল অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে। আর আমরা আজকে যে বিপ্লবের কথা আলোচনা করব সেটি হলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব এসছে যন্ত্রের মাধ্যমে, যন্ত্র সভ্যতার মাধ্যমে। এখন এই শিল্প বিপ্লব এই নামটি কতটা যুক্তিসঙ্গত বা কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু, বিশেষ করে ইউরোপীয় অর্থনীতিবিদদের মধ্যে একটা বিরাট মতান্তর আছে। কারণ অনেকের মতে এই পরিবর্তনটা হঠাৎ করে পরিবর্তন হয়নি। দীর্ঘ 50 বছর ধরে প্রস্তুতি পর্ব চলেছিল। তারপরে 20 থেকে 40 বছর ধরে শিল্প কারখানাগুলো গড়ে উঠেছিল। তারপরে এই বিপ্লবটা বা বিরাট পরিবর্তনটা এসেছিল। অথবা এটাকে কি বিপ্লব বলা যায় কি না তাই নিয়ে মতভেদ আছে। অনেকে বলেছেন এটি শিল্প বিবর্তন, আবার অনেকের মতে শিল্প বিপ্লব এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শব্দটি কিন্তু অধিক জনপ্রিয় হয়েছে। তাই আমরা এখানে শিল্প বিপ্লব নামটি আলোচনা করব। শিল্প বিপ্লব নামটি প্রথম কে দিয়েছিলেন? শিল্প বিপ্লব এই শব্দটি প্রথম উচ্চারণ করেছিলেন বা এই নামটি প্রথম দিয়েছিলেন ফরাসি দার্শনিক অগাস্তে ব্লাঙ্কি। তিনি 1837 খ্রিস্টাব্দে এই শিল্প বিপ্লব নামটি দিয়েছিলেন, কিন্তু নামটি তখন জনগণের মধ্যে প্রচারিত হয়নি। তার দেওয়া এই নামটিকে নিয়েই এটিকে জনপ্রিয় করেছিলেন আরেকজন ইউরোপীয় অর্থনীতিবিদ। তার নাম হচ্ছে আর্নল্ড টয়েনবি। এই আর্নল্ড টয়েনবি 1880 খ্রিস্টাব্দে এই নামটিকে সবার মধ্যে ছড়িয়ে দিলেন। তখন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শব্দটি বা শিল্প বিপ্লব শব্দটি জনপ্রিয় হয়ে উঠল। এখন শিল্প বিপ্লব হতে গেলে তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে? শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে নিই। তাহলে শিল্প বিপ্লব নামটি প্রথম দিয়েছিলেন অগাস্টে ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে, আর নামটি জনপ্রিয় করেছিলেন 1880 খ্রিস্টাব্দে টয়েনবি। এর বৈশিষ্ট্যগুলো কি? এর বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ কারখানা স্থাপন, উৎপাদনে যন্ত্রশক্তির ব্যবহার, কৃষি ও বাণিজ্যের তুলনায় শিল্পে অর্থ বিনিয়োগ, মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ, পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা। এইগুলো হচ্ছে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। তাহলে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে আলোচনা করি, যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একে শিল্পায়ন বা শিল্পের বিবর্তন না বলে একে শিল্প বিপ্লব বলতে পারি। প্রথমটা হচ্ছে যে বৃহৎ কারখানা স্থাপন। শিল্প বিপ্লবের প্রথম সেটা হচ্ছে ছোট ছোট কুটির শিল্পের বদলে বৃহৎ কারখানা স্থাপন হয়েছিল, তাই একে শিল্প বিপ্লব বলা হয়েছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য বৃহৎ কারখানা স্থাপন করা। দ্বিতীয় বৈশিষ্ট্য উৎপাদনে যন্ত্রশক্তির ব্যবহার। আগে যেসব উৎপাদন হতো সেগুলো হয় মানুষ নিজের গায়ের জোরে কামারশালায় হাতুড়ি ঠুকে হোক, যন্ত্র দিয়ে হোক, যেভাবে হোক মানুষ নিজের পেশি শক্তিকে ব্যবহার করত, অথবা কোনো পশু শক্তিকে ব্যবহার করে, ষাঁড়ের দ্বারা হোক, ঘোড়ার দ্বারা হোক, বিভিন্ন শিল্প বা বিভিন্ন মেশিন চালানো হতো। শিল্প বিপ্লবের দ্বিতীয় বৈশিষ্ট্য এই পেশি শক্তির বদলে বা মানুষের শারীরিক শক্তির বদলে যন্ত্র শক্তির ব্যবহার করা। এটা হচ্ছে শিল্প বিপ্লবের দ্বিতীয় বৈশিষ্ট্য।
শিল্প বিপ্লবের তৃতীয় বৈশিষ্ট্য হলো মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করা। আগে শ্রমিক কারা হতো? আগে শ্রমিক হতো একজন জমিদার ছিলেন, তার বাড়িতে যারা দাস হিসাবে, ভূমিদাস হিসাবে থাকতেন, তাদেরকে দিয়েই নানান কাজে লাগানো হতো। একে বলা হয় অপেশাদারী শ্রমিক। এই রকম শ্রমিক না, যখন নির্দিষ্ট মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ হবে সেটা হবে শিল্প বিপ্লবের বা শিল্প শ্রমিক। এই শিল্প শ্রমিক হলো শিল্প বিপ্লবের অপর একটি কারণ। আরেকটি কারণ হলো অর্থ বিনিয়োগ। একটা সময় দেখা যেত যখন জমিদারদের হাতে প্রচুর অর্থ হতো, তারা আরও বেশি পরিমাণ জমি কিনত। তারপর দেখা গেল সেই অর্থ তারা বাণিজ্যে বিনিয়োগ করছে, বড় বড় জাহাজ পাঠিয়ে দেশ বিদেশ থেকে পণ্য নিয়ে এসে দেশে বিক্রি করছে। এগুলো হলো কৃষিতে অর্থ বিনিয়োগ অথবা বাণিজ্যে অর্থ বিনিয়োগ। তার বদলে যখন কৃষি ও বাণিজ্যের থেকে শিল্প কারখানা গড়ে তোলায় বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, সেটা হবে শিল্প বিপ্লবের একটা বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হলো পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ শুধু শিল্প উৎপাদন করলেই হবে না, তাকে সঠিকভাবে বাজারজাত করতে হবে, তাকে সঠিকভাবে বিক্রি করতে হবে বা মার্কেটিং করতে হবে। এটাও শিল্প বিপ্লবের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একে শিল্প বিপ্লব বলতে পারি। তাহলে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার দেখে নিই। বৃহৎ কারখানা স্থাপন, উৎপাদনে দৈহিক শক্তির বদলে যন্ত্রশক্তির ব্যবহার, কৃষি বা বাণিজ্যের তুলনায় শিল্পে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ, মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ অর্থাৎ পেশাদার শ্রমিক নিয়োগ, পণ্যের বাজারকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ পণ্যগুলোকে ঠিকমতো বাজারজাত করা বা মার্কেটিং করা। শিল্প বিপ্লব কবে হয়েছিল, তার সময়সীমা কী? টয়েনবি বলেছেন 1750 থেকে 60 এই সময় শিল্প বিপ্লব হয়েছিল। তবে ফিলিস ডিন, হবসবম, রস্টো তাদের মতে 1760 থেকে 80 এই সময় মূলত শিল্প বিপ্লবটা হয়েছিল এবং এই মতটাই বর্তমানে বিশ্বে অধিক গ্রহণযোগ্য। অর্থাৎ 1760 থেকে 80 এই সময় শিল্প বিপ্লবের সময়কাল। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলো কী কী? সারা ইউরোপের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল? নিশ্চয়ই তার কারণ ছিল। সেই কারণগুলো কী কী? প্রথম কারণ হচ্ছে ভূপ্রকৃতিগত সুবিধা। ইংল্যান্ডের ভূপ্রকৃতি ছিল সমতল, তাই এখানে বিরাট পরিমাণ জমিতে কারখানা গড়ে তুলতে, কারখানার পণ্য আনা নেওয়া করার জন্য, পরিবহনের জন্য উন্নত মানের রাস্তা বা রোড তৈরি করতে, এই রকম জমিগুলো কিন্তু সমতল ভূমিগুলো খুব কাজে দিয়েছিল। তাহলে এই ভৌগোলিক সুবিধা বা ভূপ্রকৃতিগত সুবিধা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আর তাছাড়া ইংল্যান্ডে প্রচুর পরিমাণ নদী ছিল, যে নদীগুলোর মাধ্যমে পণ্য আনা নেওয়া করার খুব সুবিধা হয়েছিল। তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রথম কারণ ভূপ্রকৃতিগত সুবিধা, সমতল ভূমি এবং নদীর উপস্থিতি। দ্বিতীয়ত হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট, যেটা উপনিবেশগত কারণ। আমরা জানি সেই সময় ইংল্যান্ডের সারা বিশ্ব জুড়ে উপনিবেশ ছিল। অন্য কোনো ইউরোপীয় দেশের কিন্তু এত বড় উপনিবেশ ছিল। এই উপনিবেশ থাকাটা ইউরোপের ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটানো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ এই উপনিবেশগুলো থেকে, পরাধীন দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহ করে আনা, সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ বা শিল্পের মূলধন সংগ্রহ করে আনা। শিল্প করতে গেলে তিনটে জিনিস লাগে। একটা, যে শিল্প হবে তার কাঁচামাল, যদি চট শিল্প হয় তার জন্য পাট, যদি ইস্পাত শিল্প হয় তার জন্য লৌহ আকরিক, এগুলোকে বলে কাঁচামাল। তাহলে শিল্প তৈরি করতে গেলে এই কাঁচামালটা দরকার। ইংল্যান্ড এই কাঁচামালটা নিয়ে এসেছিল তার উপনিবেশ থেকে, তার মূলধন সংগ্রহ করেছিল, অর্থাৎ তার যে অর্থ সেটাও সংগ্রহ করেছিল উপনিবেশগুলো থেকে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো শিল্প উৎপাদন করলেই হবে না, সেটা বিক্রি করতে হবে। তার যদি চাহিদা না থাকে, যত পরিমাণ শিল্পই আমি উৎপাদন করি, আমার শিল্প বিপ্লব কিন্তু সম্ভব হবে না, সমস্ত শিল্পই বসে যাবে। ইংল্যান্ড এই সমস্ত উপনিবেশগুলোতে তার উৎপাদিত পণ্য ছেয়ে দিয়েছিল।
মূলত সেখানে বস্ত্রশিল্পের ওপর শিল্প বিপ্লবটা হয়েছিল, এবং আমরা জানি ভারতবর্ষের বাজারে ইউরোপের তৈরি বস্ত্র ভরে গিয়েছিল। স্বদেশী আন্দোলনের সময় যে বস্ত্র বর্জন করার কথা বলা হয়েছিল। তাহলে এই উপনিবেশ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ। তৃতীয় কারণ হলো রাজনৈতিক পরিস্থিতি। আমি একটা কারখানা করলাম, যখন তখন গুন্ডারা এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে, যখন তখন তার সামনে বোমা পড়ছে, গন্ডগোল হচ্ছে, বন্ধ হচ্ছে, আমার কারখানা কি চলবে ঠিক মতো? চলবে না। তাহলে যে কোনো শিল্প করতে গেলে তার জন্য একটা রাজনৈতিক পরিস্থিতি দরকার, এই সুশাসন দরকার। ইংল্যান্ডে সেই সময় টিউডর এবং স্টুয়ার্ট বংশীয় রাজারা তার আগে রাজত্ব করেছিলেন। এই দীর্ঘদিন তারা রাজত্ব করার সময় ইংল্যান্ডে একটা সুস্থ প্রশাসন গড়ে তুলেছিলেন, সুশাসন গড়ে তুলেছিলেন, যেটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশে ছিল না। রাশিয়াতে জারের নেতৃত্বে কুশাসন চলছিল, ফ্রান্সে বুর্বরাজ বংশের কুশাসন চলছিল, জার্মানি ইতালি তৈরিই হয়নি। ইংল্যান্ড কিন্তু একটা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি থাকার জন্য শিল্প বিপ্লবের জন্য আদর্শ পরিবেশ পেয়েছিল। তাহলে তৃতীয় কারণ হলো রাজনৈতিক পরিবেশ। চতুর্থ কারণ কৃষি বিপ্লব। সেই সময় ইংল্যান্ডে কৃষির ক্ষেত্রে বিরাট উন্নতি হয়েছিল, নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার হয়েছিল, নতুন ধরনের সার ব্যবহার করা হয়েছিল। তার ফলে অল্প কৃষি শ্রমিকের মাধ্যমে প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছিল, অল্প জমিতে বেশি পরিমাণ উন্নত মানের বীজ কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছিল। এতে দুটো লাভ হয়েছিল। একটা, আগে কৃষিতে যে বিশাল পরিমাণ শ্রমিক লাগতো সেটা আর লাগছে না চাষের কাজে, এই শ্রমিকগুলোকে শিল্পের কাজে পাওয়া যাচ্ছে। আর কৃষি উৎপাদনের দ্বিতীয় কারণ হচ্ছে এত বিশাল পরিমাণ ফসল উৎপন্ন হয়, মানুষের এই ফসল বিক্রি করে হাতে প্রচুর অর্থ আসে, যে অর্থ তারা শিল্প কারখানায় লগ্নি করতে পারে বা শিল্পজাত পণ্য ক্রয় করতে পারে। এইভাবে কৃষির মাধ্যমে কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা সুবিধাজনক অবস্থার সৃষ্টি হয়েছিল। আর 5 নম্বর, বিজ্ঞানের অগ্রগতি। এই বিজ্ঞানের অগ্রগতি খুব গুরুত্বপূর্ণ। সেই সময় ইউরোপে বা ইংল্যান্ডে এত পরিমাণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল যেগুলো কিন্তু ইউরোপের অন্য দেশে হয়নি। কি কি যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল তার মধ্যে আমরা দেখে নিই যন্ত্রপাতিগুলো। উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল তৈরি করেন জন কে 1733 খ্রিস্টাব্দে। স্পিনিং জেনি, এগুলো সবই কিন্তু বস্ত্রশিল্পের জন্য গুরুত্বপূর্ণ। স্পিনিং জেনি তৈরি করেন হারগ্রিভস। ওয়াটার ফ্রেম তৈরি করেন আর্করাইট। মিউল তৈরি করেন ক্রম্পটন। পাওয়ার লুম তৈরি করেন কার্টরাইট। স্টিম ইঞ্জিন তৈরি করেন জেমস ওয়াট। বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন স্টিভেনসন। ব্লাস্ট ফার্নেস তৈরি করেন জন স্মিটন। নিরাপত্তা বাতি, কয়লা খনিতে যেটা লাগে, তৈরি করেন হামফ্রে ডেভি। বাষ্পচালিত জাহাজ তৈরি করেন ফুলটন। আর পিচ রাস্তা তৈরি করেছিলেন টেলফোর্ড ও ম্যাকডাম। এই ধরনের প্রযুক্তিগত সুবিধার জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো সমুদ্রের উপস্থিতি। ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে 70 কিলোমিটারের মধ্যে ছিল সমুদ্র। আর বাণিজ্য করতে গেলে সমুদ্র খুব গুরুত্বপূর্ণ। এই যে পণ্যগুলো তৈরি হচ্ছে, এগুলো বিদেশে পাঠাতে গেলে সমুদ্র খুব প্রয়োজন। ইংল্যান্ড কিন্তু ছিল সমুদ্রের রানী। ইংল্যান্ডের চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা, ফলে ইংল্যান্ড এই সমুদ্রকে কাজে লাগিয়ে তার শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিল। এই সব কারণেই ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম হয়েছিল। কারণগুলো কি কি একবার দেখে নিই। ভূপ্রকৃতিগত সুবিধা, সমতল ভূমি ও নদীর উপস্থিতি। উপনিবেশগত কারণ, উপনিবেশ থেকে কাঁচামাল, মূলধন সংগ্রহ ও বাজার দখল করা। রাজনৈতিক পরিস্থিতি, টিউডর স্টুয়ার্ট বংশের সুশাসন। কৃষি বিপ্লব, এর ফলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ে এবং লোকের প্রয়োজন কমে, উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আয় বাড়ে, ক্রেতার সংখ্যা বাড়ে। বিজ্ঞানের অগ্রগতি, তার জন্য এই সমস্ত জিনিস তৈরি হয়েছিল প্রযুক্তি, যেগুলো শিল্প বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
তাহলে আমরা দেখলাম ইংল্যান্ডে বা ইউরোপে শিল্প বিপ্লব কবে হয়েছিল, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। এটা ভালো করে তৈরি করবি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।